শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনি আছেন এই মুহূর্তে গল্পবাবুর ফেসবুক লাইভ পেজে। গল্পবাবু মানেই নতুন গল্পের ঠিক, আর এখানে গল্পগুলো একটু অন্যরকম। আজ আমাদের সঙ্গে অতিথি থাকছেন ডক্টর সৌমিক দাস, মানে জ্ঞানাদা। তার সেই সমস্ত গান এবং কথা যেগুলো শুনে আমরা উদ্দীপ্ত কণ্ঠে গেয়ে উঠতে পারি, আরও এক কদম সাহস নিয়ে এগিয়ে যেতে পারি, সেই সমস্ত প্রিয় মুহূর্তের কথাই আজকে ধরা থাকবে এই আড্ডায়। সঙ্গে থাকবে টেলিফোনিক, এই রাত্রের ফরমায়েশ। প্রতি রবিবার রাত 10টা মানেই টেলিফোনিক শুনতে ভুলবেন না। আজকে আমার সঙ্গে এই আড্ডার সফরটা কানে রাখুন, সঙ্গে থাকুক গল্পবাবু। চলুন বেশি কথা না বাড়ি, চটপট আড্ডায় চলে যাই। ডক্টর সৌমিক, যে সেই সমস্ত গানগুলো যেগুলো আমরা মানে শুনে প্রায়শই মুগ্ধ হই, যারা একটু কমিউনিস্ট ঘেঁষা বা একটু যারা এই স্বাধীন চেতা মনোভাব, যে এই সমস্ত সময়তে যাদের কাছে খুব ভালো লাগার একটা বিষয়। কেমন আছো সর্বপ্রথম তোমাকে বলো, তুমি কেমন আছো? ভালো আছি। আর গান কেমন চলছে বলো? গান বাজনা করার মতো, ঠিক আছে। ঠিক যেভাবে সমাজ চলছে, যেভাবে বাকি সবকিছু চলছে, সেইভাবেই গান চলছে। দারুণ। আর এমনিতে এই ফাঁকা সময়টায় যখন তুমি খুব একলা বা কিছু একটা করার নেই, তো সেই মুহূর্তে তোমার খুব যদি প্রিয় কিছু করার থাকে, তাহলে তুমি কোনটাকে ভালোবাসবে, মানে কোনটা করতে ইচ্ছা করবে? ফাঁকা সময় সব থেকে ভালোবাসি হচ্ছে পড়তে, আর যদি পড়তে পড়তেও বিরক্ত তখন লিখতে ভালোবাসি। আমরা বেসিক্যালি তোমার গান শুনেছি, প্রচুর প্রচুর গান শুনিও। কি ধরনের লেখায় তুমি বেশি মানে জায়গা করে নাও? কিরকম ধরনের লিখতে পছন্দ করো? যে কোনো ধরনের লেখা হতে পারে, তবে আমার খুব পছন্দের বিষয় হচ্ছে মানে আর কি মানুষের জীবন এবং মানুষের বেঁচে থাকার যে লড়াই, প্রতিনিয়ত মানুষের যে সমস্যা, ঠিক আছে, যেখানে বারবার মানুষের সমস্যা বা মানুষ সব থেকে গুরুত্বহীন হয়ে পড়ছে, সেখানে আমি আমার গানের মধ্যে মানুষকে সব থেকে বেশি গুরুত্ব দিতে চাই। দারুণ, অদ্ভুত বলেছো। এই যে মানে সময়, এই সময়টা বড় গোলমেলে, সবাই জানে, আমরাও জানি। পরিস্থিতি মানুষকে নানা রকম রুটে চালান করছে বা পাচার করছে বলা ভালো। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে তুমি এতটাই স্বাধীন চেতা, বেশ তোমাকে মনে হয় খুব একটা উন্মুক্ত, অথচ ফ্র্যাঙ্কলি না, মানে বিষয়টাকে বুঝে গুরুত্ব দিয়ে, যেমন ধারায় মানে এক কথায় বলা যায় যে কমিউনিস্ট যেমন হয় আর কি, কমিউনিস্ট মানুষটা যেরকম হয় আর কি। তো এই ধরনের মনোভাব মানে কিভাবে তোমার এরকম উদয় হলো? এতটাই স্বাধীন চেতা, এতটাই মানুষকে ভালোবাসা, এই ব্যাপারটা কিভাবে এলো? আসলে এখানে আমি একটু মানে আর কি সৌমতকে শুধরে দিতে চাইবো। কমিউনিস্ট বলতে যা বুঝি আমি, ঠিক আছে, আমার নিজের মন মনন মানসিকতা সমস্ত কিছু নিয়ে কমিউনিস্ট বিষয়টার প্রতি আমার যে একটা ধারণা আছে, আমি সেই অর্থে দেখতে গেলে 10%ও কমিউনিস্ট না। হ্যাঁ, প্রথম হচ্ছে এইটা। তার কারণ কমিউনিস্ট আমার কাছে মানে আর কি একটা বিশাল বড় একটা একটা বিরাট বড় পরিচিতি। এটা মানুষ মানে আর কি ওই মানে জীবনের না মোক্ষ লাভ করা, ঠিক আছে। একটা মানুষ কমিউনিজমকে নিজের জীবন এবং নিজের মননের সাথে মিশিয়ে ফেলতে যখন পারে না, সেই মোক্ষর মতো হয়ে যায়, মোক্ষ লাভের মতো হয় বিষয়টা। তো আমি তার 10%ও পৌঁছতে পারিনি কমিউনিস্ট হওয়ার জার্নিতে, বরং বলতে পারিস আমি একজন গণতন্ত্র প্রেমিক মানুষ, আমি আমাদের সংবিধান প্রেমী মানুষ, আমি আমাদের সংবিধানের যে আমাদের মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সম্পর্কে আমি সচেতন, আমি রাজনীতি জায়গাটা নিয়ে সচেতন, ঠিক আছে। এবং আমি চাই আমার এবং আমার পরবর্তী প্রজন্ম রাজনীতি নিয়ে আরো সচেতন হোক, দেশের সংবিধান নিয়ে আরো সচেতন হোক, নিজেদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে অনেক সচেতন হোক। তার কারণ ভারতবর্ষ তো সব থেকে বড় গণতান্ত্রিক একটা রাষ্ট্র পৃথিবীর মধ্যে, একদম। তো সেইখানকার মানে আর কি মানুষের রাজনীতি এবং নিজের অধিকার এই নিয়ে অনেক বেশি সচেতন হওয়া উচিত। আমি সেই জায়গাতেই নিজের কথাগুলোকে গানের মাধ্যমে বলার চেষ্টা করি, যাতে একটু সচেতনতা বাড়ে। তুই সেইভাবে যদি দেখিস, তাহলে আমি হয়তো বলতে পারিস যে মানে এটা মানে আর কি ওই সর্বশিক্ষা অভিযান যেমন একটা পাঠশালা না, যেখানে মানুষের অক্ষর জ্ঞান বা অক্ষর পরিচিতি তৈরি হয়, আমি এরকমই একটা বিশাল বড় পাঠশালার একজন ছোট্ট কারিগর মাত্র, যে মানুষের মধ্যে একটু রাজনৈতিক চেতনার তৈরি করার চেষ্টা করছি।
বলা ভালো সেটা রাজনৈতিক চেতনার থেকেও একটা মনন, মানে সৃষ্টিশীল বা সামাজিক চেতনা। এক্স্যাক্টলি, মানে তোমার মতো করে বললাম আর কি। রাজনীতি এবং সমাজ এই দুটো বিচ্ছিন্ন না, এই দুটো একদম অ্যামালগামেটেড, একদম সেটাই হওয়া উচিত, পুরো আধারে দেখি আর একদম। কিন্তু এই যে মানে সময় যারা গুলিয়ে ফেলছে বিষয়টাকে, মানে তুমি আমরা দুজনে বোধহয় একই ধরনের চিন্তা ভাবনা করি বা একটুখানি হলেও কিছুটা মিল আছে বলে আমরা দুজনকে অ্যাপ্রিসিয়েট করছি বা মতামতটা রাখছি যে হ্যাঁ আমরা হ্যাঁ বাচক উত্তর দিলাম। কিন্তু কেউ কেউ বলছে এটা ব্যঙ্গাত্মক, কেউ মানে যেটা ব্যঙ্গ করে, রসিকতা করে আর কি। কিন্তু আলটিমেটলি যে দেখা যাচ্ছে যে এই সময় বা পরিস্থিতিতে সেই সব মানুষকে পাশে পাওয়া যাচ্ছে না, সেসব মানুষরা মানে বড্ড বেশি অন্যরকম হয়ে যাচ্ছে বা হয়ে উঠছে, বা যেগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো এই সমস্ত লোকেদের জন্য তুমি কি বলবে, 2-4 লাইন যদি তোমাকে? আসলে আইডেন্টিটি পলিটিক্স এই বিষয়টা না একটা খুব খারাপ রাজনীতির মধ্যে আমি বিশ্বাস করি, ঠিক আছে? এটা রাজনীতির যে অধ্যায়গুলোকে আমি প্রাপ্ত মনে করি তার মধ্যে একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, যেটার মারাত্মক প্রকোপ চলছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মানুষ বুঝতেও পারছে না, তার মধ্যে মানুষের সমস্যা, মানুষের দৈনন্দিন চাওয়া পাওয়া, মানে কি 100 টাকা থেকে 200 টাকা সর্ষের তেল হয়ে যাওয়া, 60 টাকা থেকে 100 টাকা পেট্রোলের দাম হয়ে যাওয়া, বা 500 টাকা থেকে 1000 টাকা গ্যাসের দাম হয়ে যাওয়া, এই বিষয়গুলো প্রচন্ড ভাবে অবহেলিত, ইগনোর্ড, এবং তার জায়গায় একটা রমরমিয়া একটা আইডেন্টিটি পলিটিক্স চলছে, যেখানে যার যে আলোচনা, যে রাজনৈতিক আলোচনার পরিসরে কেন ত্রিসীমানার মধ্যে মানুষের, সাধারণ মানুষের সমস্যাগুলো নেই, এইটা মানুষ একদিন নিশ্চয়ই বুঝবে এবং মানুষই চিরকাল বিপ্লব ঘটিয়েছে, মানুষ বিপ্লব ঘটাবে। নতুন করে এক মানে আর কি আবার আমরা মানে আর কি একটা উন্নততর গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। এটা নিয়ে তাড়াহুড়ো করে লাভ নেই, মানুষকে বুঝতে বোঝার সময় দিতে হবে যে মানুষ মানে আর কি কতটা তাড়াতাড়ি বুঝবে বা কতটা দেরি করে বুঝবে, এটা মানুষকে সময় দিতে হবে। চলছে গল্পবাবুর আড্ডা। গল্পবাবু মানেই নতুন গল্পের ঠেক, আর টেলিফোনিকে নতুন নতুন অতিথি থাকেন আমাদের সঙ্গে প্রতি রবিবার ঠিক রাত 10টায়। আমাদেরকে মেল করতে পারেন golpobabu@gmail.com। এছাড়াও ফেসবুক পেজ www.facebook.com/golpobabu, এটা সার্চ করলেই আমাদের পেজ পাওয়া যাবে। এখানে এসে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আমাদের চিঠি লিখতে পারেন, সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন 8967307503। এটাই আমাদের আড্ডার ঘর। আর টেলিফোনিক মানেই এক ঝাঁক নতুন নতুন মুখ আর নানা রকম গল্প। চলুন গানে যাই, একটি গান শুনে এসে তারপর হবে আরো আড্ডা। আর আজকের অতিথি আমাদের সঙ্গে ডক্টর সৌমিক দাস, তাই শুনতে ভুলবেন না টেলিফোনিক উইথ সৌম সুজন, আজ গল্পবাবুর ফেসবুকীয় সফরে। রানাররা কবে খাকি পিয়নে বদলে গেল, দিনক্ষণ ভুলেছি সময়। হাজারো রানার ছোটে শহরের পথে ঘাটে, আজ তারা ডেলিভারি বয়। রানাররা কবে খাকি পিয়নে বদলে গেল, দিনক্ষণ ভুলেছি সময়। হাজারো রানার ছোটে শহরের পথে ঘাটে, আজ তারা ডেলিভারি বয়। অ্যামাজন, ফ্লিপকার্ট, সুইগি বা জোম্যাটো ব্যাগে ভরে দরজায় আসে। রেটিংটা যদি স্যার দিয়ে দেন ভালো হয়, এই বলে অমলিন হাসে। এই শহরটা চিরে দেয় উত্তরে দক্ষিণে হাজারো ডেলিভারি বয়। তবু কখনো ভাবিনি দেখে এত ছুটোছুটি করে কতটুকু রোজগার হয়। এই শহরটা চিরে দেয় উত্তরে দক্ষিণে হাজারো ডেলিভারি বয়। তবু কখনো ভাবিনি দেখে এত ছুটোছুটি করে কতটুকু রোজগার হয়। কর্পোরেটের পুঁজি সবই জানি সবই বুঝি, সীমাহীন বঞ্চনা তাই। এরাই তো তিমি মাছে চারা পোনা গিলে নেবে, ঠেকুরের নেই কোবালাই। ভোট আসে ভোট যায়, সরকার ক্ষীর খায়, ওঠে শুধু সিবিআই ঢেউ। ন্যায্য মাইনে টুকু ওদেরও প্রাপ্য দাবি, এই কথা বলে না তো কেউ। ভোট আসে ভোট যায়, সরকার ক্ষীর খায়, ওঠে শুধু সিবিআই ঢেউ। ন্যায্য মাইনে টুকু ওদেরও প্রাপ্য দাবি, এই কথা বলে না তো কেউ। শিক্ষা
শিক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেঁচে খেলো, কারো কোনো মাথা ব্যথা নেই। নেতাদের বাড়ি গাড়ি আর টাকা কাঁড়ি কাঁড়ি, এরা থেকে যায় যে কে সেই। শিক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেঁচে খেলো, কারো কোনো মাথা ব্যথা নেই। নেতাদের বাড়ি গাড়ি আর টাকা কাঁড়ি কাঁড়ি, এরা থেকে যায় যে কে সেই। এই শহরটা চিরে দেয় উত্তরে দক্ষিণে হাজারো ডেলিভারি বয়, তবু কখনো ভাবিনি দেখে এত ছুটোছুটি করে কতটুকু রোজগার হয়। ভোট আসে ভোট যায়, সরকার ক্ষীর খায়, ওঠে শুধু সিবিআই ঢেউ। ন্যায্য মাইনেটুকু ওদেরও প্রাপ্য দাবি, এই কথা বলে না তো কেউ। আচ্ছা, এতে কি কোনো মানে বর্তমান বাংলা গানের প্রতি কোনো রকম মানে কিছু একটা তৈরি হয়েছে? মানে তুমি কি মনে করো যে বাংলা গান নতুন বা আধুনিক বাংলা গান যেগুলো আর কি, মানে অনেকে আছে না যে বলেন যে একটুখানি এই ধরনের হলো না, এই ধরনের হলে ভালো হতো, কোথাও যেন যেমন রবীন্দ্রনাথ গাইতে গিয়ে হয় আর কি, একটা সময় ছিল না যে একটা মানে বাধা ও গতের উপরই আমাদেরকে সেই জায়গাটা তৈরি করে নিতে হতো, বা একটা স্ট্যাবলিশ জায়গার মধ্যে থেকে রবীন্দ্রনাথকে গাইতে হতো। এখন যে কেউ গাইতে পারেন, সেরকম বাংলা গানের যে ঘরানা বা মানে চল আছে, সেই চলের বাইরে বেরিয়ে তুমি মেটাল মিউজিক বা তুমি জ্যাজ মিউজিক, তুমি আরো রকম মানে এক্সপেরিমেন্ট করছো মিউজিককে নিয়ে, কেউ কেউ অ্যাপ্রিসিয়েট করছে, সেটা তো মানে স্বাভাবিক ঘটেই থাকে। তো সেই জায়গাটা কি কোনো ক্ষতি করছে না আরো অন্য রকম একটা ভাবধারা তৈরি করছে? আমার তো মনে হয় একটা অন্য রকমের ভাবধারা তৈরি হচ্ছে। তুমি কিভাবে দেখো? হ্যাঁ, আমি দেখি হচ্ছে শ্রোতা অ্যাকচুয়ালি অনেকটা অন্যরকম। এরকম যে একটা মানুষ যখন রেস্টুরেন্টে খেতে যায়, সে দেখতে পায় তার সামনে প্রচুর মেনু কার্ডে খাবার আছে, সে নিজের পছন্দের একরকম একটা প্লেট অর্ডার দেয়, আর একটা ডিশ অর্ডার দেয় হচ্ছে যেটা আগে কখনো খাইনি, সেরকম একটা ডিশ অর্ডার দেয়। সেটা খেয়ে তার হয় ভালো লাগে নয় খারাপ লাগে, কিন্তু রেস্টুরেন্টের মালিক যে ওই মেনু কার্ডটা ডিজাইন করেছে, সে কিন্তু একটা বড় পরিসরের তার যারা কাস্টমার বা যারা তার রেস্টুরেন্টে আসে তাদের কথা ভেবেই সেইটা তৈরি করেছে, ঠিক আছে? এবং দিনের শেষে আমি গানটাকে এইভাবেই দেখি, তার কারণ আমার শ্রোতারা কিন্তু আমাকে আজ পর্যন্ত বলেনি তোমার থেকে আমি এই গানটাই শুনতে চাই। তার কারণ আমি কিন্তু দাগিয়ে দেওয়ার নজরুল গীতি শিল্পী বা দাগিয়ে দেওয়ার রবীন্দ্রসঙ্গীত শিল্পী নয়, আমি চিরকাল আধুনিক বাংলা গান নিয়েই কাজ করেছি। এবং আমি সবসময় মনে করি যে ওল্ড ইজ গোল্ড, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাকে দাঁড়িয়ে আমার সময়কে রিপ্রেজেন্ট করতে হবে। বাহ, দারুণ দারুণ বলে, আমি এইটা সবসময় মনে করি, ঠিক আছে? এবং আমি সেই জন্য আমার সময়কার যারা মিউজিশিয়ান তাদের প্রতি আমার দুর্বলতা এবং আমার সমর্থন অন্যদের থেকে, আমার পূর্বতন শিল্পীদের থেকে অনেক বেশি, ঠিক আছে? এবং তার কারণ এটা আমাদের এই সময়কার শিল্পীর দায়িত্ব এই সময়টাকে ধরে রাখা, এই সময়টাকে ডকুমেন্ট করা, তাদের মিউজিক, তাদের লেখা, তাদের গানের মাধ্যমে, তাই তো? ডেফিনেটলি। তো আমিও সেইটাই করি। আমি আধুনিক বাংলা গানের বিভিন্ন ফর্ম নিয়ে কাজ করি, বা যার যে আঙ্গিকের গান ভালো লাগে সে শোনে। আমার বেশিরভাগ শ্রোতা কিন্তু আমার গানের কথা শুনবে বলে গান শোনে। তাদের কাছে মিউজিক এবং কোন ঘরানা এইটা কিন্তু তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। ডেফিনেটলি, আমিও কিন্তু সেম অর্থে আমিও কিন্তু তোমার একজন ফ্যান, আমি বলে রাখি, এবং আমিও কিন্তু এইভাবেই গানগুলো শুনি, এইভাবেই শুনি না, একদমই তা। আমার প্রত্যেক মানে আমি ফ্যান বলি না, আমার প্রত্যেক শ্রোতা বন্ধু আমার কাছে কিন্তু, শ্রোতা বন্ধু আমার কাছে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। এবং তুই হয়তো খেয়াল করে দেখিস সৌম্য, যে আমি যখনই মানে আর কি আমার একটা ফেসবুকে একটা গান দিলাম বা ইউটিউবে গান দিলাম, এবার সেখানে প্রচুর মানে আর কি সেখানে লাইক আসছে, কমেন্ট আসছে, আমি কিন্তু নিজের পরিসরে থেকে চেষ্টা করি তাদের প্রত্যেকের সাথে তাদের মতামত কমিউনিকেট করার, এটা আমি কমেন্টে ছড়িয়ে পড়ার চেষ্টা করি। আমি এটা করি কিন্তু, তার কারণ আমি মনে করি শ্রোতাই ভগবান। একদমই তাই, একদমই তাই, খুব সুন্দর বলেছো এটা। এবং তোমাকে দেখেও মনে হয় বা শুনেও মনে হচ্ছে সেটা এক্স্যাক্টলি, আমি যতটুকু বুঝতে পারছি আর কি, যেটা সচরাচর হয়ে থাকে না। একটু বোধহয় ফ্যান ফলোয়ার বেড়ে গেলে বা একটু যদি এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় মানুষ সেটা
করে থাকেন, হয়তো তারা মানে এক্সকিউজ দেন, সময়ের অভাব, ব্যস্ততার অভাব, কিন্তু তোমার মধ্যে এই ব্যাপারটা আমি ফলো করে আমি ওটাকেও একটা দিনের একটা অংশের একটা 24 ঘন্টা দিনের মধ্যে ওইটার জন্য আমি একটা সময় বরাদ্দ করি। যে আমার গান শুনে মানে এটা অনেকটা আমার কাছে কিরকম, যে আমি বাজারে যাচ্ছি, আমায় কেউ একটা বললো যে ডক্টর দাস ভালো আছেন, আমি তাকে উত্তর না দিয়ে চলে যাবো, এটা তো হয় না। আমি তো তাকে পাল্টা সম্ভাষণ করবো, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন, এটা বলবো তো। তো আমার শ্রোতা আমার গান শুনে সে এসে আমার ইয়েতে আমাকে যদি বলে আপনার গানটা আমাকে নাড়া দিল, আমি তাকে বলবো না যে আমি কৃতার্থ, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা না বলে তো এটা অভদ্রতা করা হবে। দারুণ বলেছো। এই যে মানে এই যে কৃতার্থ বোধটা বা এই যে বোধটা, এটা লুকিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আধুনিক সময়ে, আমরা বোধহয় খুবই হারিয়ে ফেলি। সেটা অনেকটা মানে আর কি, যাদের চোখ একটু তাড়াতাড়ি একটু ধাঁধিয়ে যায়, চড়া আলো, ঠিক আছে, শিল্পীদের জগৎটা তো খুব রঙিন এবং ঝলমলে, হ্যাঁ, এবং বাইরে বা তার পেছনের অন্ধকারটা তারা তো বুঝতে পারে না। চারিদিকে লোকজন, ঠিক আছে, গাড়ির ভেতর বসে আছো, বাইরে থেকে লোকে চিনতে পারা, তোমাকে দৌড়ে আসা, এবার তুমি সেই কাঁচটার উপর হাত রাখবে না তুমি গাড়িটাকে সাইড করে সেখানে দাঁড়িয়ে তার সাথে নেমে দুদণ্ড কথা বলবে, এটা শিল্পীর ব্যক্তিগত বিষয়। যে শিল্পী করে সে ভদ্রলোক, আমি মনে করি এটা শিল্পীদের করা উচিত। দারুণ বলেছো, দারুণ। আচ্ছা, ডক্টর সৌমিক ঘোষ, এই জ্ঞানাদা আমরা যাকে চিনি, তো তিনি ব্যক্তি মানুষ কিরকম? ব্যক্তি মানুষ একদমই মানে আর কি বলবো, একবারে ভাতে ডালে হিসাব বলে, ভাতে ডালে একদম 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 ভেতো বাঙালি, ঠিক আছে, ভেতো বাঙালি, বাইরে একটা রাগী একটা অবয়ব জোর করে ধরে রাখি। আচ্ছা, মানে এটার পেছনে কি কোনো অর্থ আছে? মানে না, সেটা আলাদা করে কোনো অর্থ নেই, লোকজন বলে আর কি, যে আমাকে দেখলে নাকি খুব রাগী মনে হয়, আমি আদৌ মনে করি না, কিন্তু এত লোক যখন একসাথে বলে তাহলে হয়তো আমার মানে আর কি বাইরেটা হয়তো একটু রাগী আমি আজকাল বিশ্বাস করতে শুরু করেছি সেটা। আচ্ছা, আমি আড্ডা প্রবণ মানুষ, ঠিক আছে, আমার সাথে তুই যেমন আড্ডা মারছিস, এরকম দিনে এরকম দীর্ঘ আড্ডা প্রচুর চলে, আড্ডা মারতে ভালোবাসি। আমি ইভেন আড্ডার জন্য সময় রাখি একটা, যে দিনে অন্তত আমি ফোনে বা সামনাসামনি মানুষের সাথে অন্তত ঘন্টা দিয়ে কথা বলবো। দারুণ বলেছো। আর এই সময় তো আমরা সকলেই প্রায় আজকে তবু মানুষ জোর করে যাতায়াত করছেন, রিস্ক নিয়েও যাতায়াত করছেন, তো এই যে সময়গুলো পার করে দেওয়ার পর তোমার কি মনে হয়, মানে এরপর যখন আবার সবকিছু ফিরবে, হয়তো ফিরবেই, হয়তো বা কেন ফিরবেই, তো এই সময় কিভাবে আবার রিপ্রেজেন্ট করা যেতে পারে নিজেকে? তোমার কি মনে হয়, মানুষের জন্য যদি কিছু বলো দু লাইন? তুমি তো একজন স্বাভাবিক মানে কি বলবো অ্যাক্টিভ হ্যাবিটস এর মানুষ, তুমি যদি কিছু বলো। আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে না একটু যদি একটু সচেতনতা ঢোকে, ঠিক আছে, আমি বারবার যে কথা বলছি আমি আবারই সেই কথা রিপিট করছি, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে, মানুষ ভোট দিয়ে একটা রাজ্য কেমন চলবে, সেইখানে কেমন রাজনীতি চলবে, এই পুরো বিষয়টাকে মানুষ নির্ধারণ করে। এবং আমি যদি ভুল না হই, তুই আমার সাথে একমত হবি, এই মানুষের চাওয়ার সাথে তার পাওয়া মেলেনি বলেই কিন্তু 34 বছরের দীর্ঘ বাম শাসনের অবসান হয়েছিল। তাহলে যে কারণে অবসান হয়েছিল, মানুষকেই ভাবতে হবে যে এই 10 বছরে সেগুলো কি পাওয়া গেল? এই জায়গাটা ধরতে হবে, এই জায়গাটাকে ধরতে হবে যে আমরা মানে আমাদের চাওয়া এবং পাওয়া মেলেনি বলে বিপুল ম্যান্ডেটে এখানে আজকে যে সরকার, সেই সরকার আমরা অ্যাপ্রিশিয়েট করেছিলাম যে আমরা চেয়েছিলাম যে একটু বদল হোক, দেখা যাক কি হয়, কিন্তু আলটিমেটলি তো সেই মানে তারপর পুরো বিষয়টাই মানে আজকে সিঙ্গুরে শিল্প হলো না, তারপর তার জায়গায় আরো 10 বছরে কি অন্তত 2টো ভারী শিল্প এলো? এটা তো মানুষকে বিচার করতে হবে, এটা তো মানুষকে বুঝতে হবে। আজকে প্রতি বছর সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা হতো, সেইগুলো দিনের পর 7 বছর হয়ে গেল, সেগুলোর মধ্যে চরম দুর্নীতি এবং চরম অনিয়ম, তাতে কি সাধারণ মানুষের ভালো হলো? এই তো কোনো একটা স্টেশনে দেখলাম হুড়মুড়িয়ে ভিড়, 14 জন লোক শহরে জল জমলো, তাতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মরে গেল। এটা কি ভবিতব্য? জীর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, যার মধ্যে মানুষ হাসপাতালে বেড না পেয়ে, মানুষ অক্সিজেন সিলিন্ডার না পেয়ে খাবি খেয়ে মরে গেল, এর ফল কি ভালো হলো? এইটা মানুষকেই বুঝতে হবে। যতদিন লাগে বাবা, মানুষ নিয়ে বুঝুক,
ঠিক আছে, কিন্তু মানুষ এত দেরিতে যদি বুঝতে পারেন, এত ধীর গতি সম্পূর্ণ যদি মানে খুব পথটা যদি খুব ধীর গতি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তো এইরকম ভাবে বদল হতেই থাকবে। আর এই বদল জন্য যোগ্য বিরোধী নেতৃত্বের উঠে আসতে হবে। সেরকম আপসীন নেতৃত্ব যদি আসে তবে মানুষ কিন্তু তার ভেতরের ক্ষোভকে বিপ্লবে পরিণত করে। আর সেটা যদি না হয়, ঠিক আছে, বিরোধীরাও যদি গা বাঁচিয়ে চলে তাহলে টলমল নাকি আগ্রাসী যদি না হয়, তাহলে সরকারের প্রতি মানুষের যে অনাস্থা সেটা ভোট বাক্সে রিফ্লেক্ট করতে দেরি হবে। খুব ভালো বললে ব্যাপার। রাজ্যে যেমন একটা যোগ্য সরকার লাগে, সেরকম একইভাবে রাজ্যে কিন্তু মানে যে কোনো রাজনৈতিক পরিসরে একটা যোগ্য সরকারের মতো একটা তার থেকেও যোগ্য আপসীন বিরোধীও লাগে, তবেই পলিটিক্যাল সিনার্জিটা থাকে। এবং সেই এনার্জিটা মনে হয় ধরে রাখাটা খুব বাঞ্ছনীয়, খুব জরুরি, নাহলে তো খুব জরুরি সেতিয়ে যাওয়া একটা মানে বিচ্ছিরি একটা ব্যাপার তৈরি হবে। একদম একদম। এই যে মানে ছোট থেকে তো তুমি একটা জায়গা থেকে বড় হয়েছো এবং একটা জায়গা তৈরি করেছো, সেই জায়গা থেকে তোমার হঠাৎ করে কেন মনে হলো যে গান গাওয়াটাই তোমার প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে? গান গাওয়া প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে এটা মনে হওয়ার কারণই হচ্ছে যে মানুষের টেক্সটের প্রতি, যে কোনো লেখার প্রতি বা লেখা পড়ার প্রতি মানুষের একটা সহজাত অনীহা কাজ করছে। আজকে মানুষকে যেভাবে দৌড়তে হচ্ছে, ঠিক আছে, মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। সেখানে যদি সুর এবং তার সাথে একটা ভিডিও, এই সমস্ত কিছু দিয়ে নিজের রাজনৈতিক বক্তব্যকে যদি গানের মাধ্যমে পৌঁছানো যায়, তাহলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়। আমি একটা রাজনৈতিক প্রবন্ধ যদি আজকে সেটা কোনো খবরের কাগজ থেকে বেরোয় বা আমার একটা রাজনৈতিক ইন্টারভিউ যদি কোনো একটা টিভি চ্যানেলে চলে, সেখানে মানুষ যতটা ধৈর্য নিয়ে সেটা দেখে বা পড়ে, তার থেকে অনেক বেশি ধৈর্য নিয়ে অনেক বেশি আত্মিকতার সাথে আমার গানকে নেয় মানুষ। দারুণ, এটা একদম পারফেক্ট বলেছো। এই সময় বোধহয় ডিজিটাল মিডিয়া অনেক বেশি জায়গা করে নিয়েছে ওই বই পড়া বা অনেক ধৈর্য নিয়ে কিছু পড়াশোনা করার ব্যাপারটাতে থেকে, তাই নাকি? ভালো খারাপ অর্থে যাচ্ছে না, আমার মনে হয় এটা বেশি মানুষের অ্যাটেনশন কমেছে এবং এটা টেকনোলজির সাথে সাথে মানুষের এইগুলো চিরকালই পরিবর্তন হতে থাকে। এটা নতুন করে হয়েছে, মাসিক গ্রাহকের সংখ্যা কমেছে, নেটফ্লিক্স অন্যান্য যেসব ওটিটি প্ল্যাটফর্মে তার গ্রাহকের সংখ্যা বেড়েছে। এটা কিন্তু একদম হওয়ারই ছিল এবং এটাই হয়ে থাকে এবং এটা চলতে থাকে, চলতে থাকে। আবার এটাকে রিপ্লেস করবে আর একটা টেকনোলজি, তার সাথে নতুন কিছু ফিলোসফি সেটাকে রিপ্লেস করবে। এটাই যুগের ধর্ম, এটাকে অস্বীকার করে লাভ নেই। আহা কত ভালো ছিল গ্রামোফোন, এই ভেবে লাভ নেই, এটাই নিয়ম। একদম দারুণ বলিস। আগে মানুষ রবিবার দিন অপেক্ষা করে থাকতো কখন সুপারহিট মোকাবিলা হবে, তাতে মানুষ 10খানা নিজের পছন্দের হিন্দি গান শুনবে। এর জন্য মানুষ অপেক্ষা করে থাকতো কখন FM তার পছন্দের গানটা বাজাবে। তার জায়গায় যদি আজকে ইউটিউবটা খুলে মানুষ নিজের পছন্দের গানটা নিমেষের মধ্যে শুনে নেয়, এটার মধ্যে অন্যায়ের কিছু আমি দেখি না। বরং আরো ভালো হলো, মানে খুব তাড়াতাড়ি শুনতে পারলো। একদম ভালো হয়েছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতোই বিষয়। তুমি কি মনে করো? 100 বার আমিও মনে করি। গুড। আর মঞ্চ তো অনেক শেয়ার করেছো, অনেক মানুষের সাথে মুখোমুখি হয়েছো, মানে মানুষ বলতে সবচেয়ে বড় কথা বলা ভালো, শ্রোতা বন্ধুর সঙ্গে মুখোমুখি হয়েছো। হ্যাঁ, এমন কোন বিশেষ মুহূর্ত চোখে পড়েছে কি? মানে ধাঁধা আলোর ভিড় থেকে তুমি তো আর 5 জন সঙ্গীত শিল্পীর থেকে বলা ভালো একদম অন্য রকম, আমি সেই ধাঁধানো আলোর বাইরে গিয়ে বলছি তোমাকে, এরকম কোনো মনে পড়েছে এরকম প্রিয় মুহূর্ত, শ্রোতা বন্ধুর মুখ বা এরকম কিছু? হ্যাঁ, এরকম মনে পড়েছে মানে সব থেকে ভালো লাগে যদি কোথাও মঞ্চের বাইরের একটা অভিজ্ঞতা বলি, যদি পথে কোথাও আমি নিজে যেতে যেতে যদি দেখি কোনো মণ্ডপ বা কোনো অনুষ্ঠানে আমার গান বাজছে, মানে লাউড স্পিকারে, তো মাইকে বাজছে, তখন নিজের একটা অদ্ভুত ভেতরে একটা ফিলিং হয়। তার কারণ একজন যে মানুষটি মানে যে লিখতে ভালোবাসে, যে নিজস্ব গান গাইতে ভালোবাসে, তার গান মানে আর কি সে চালায়নি, অন্য কেউ চালিয়েছে, এটা তার কাছে একটা বিরাট বড় পাওনা। ঠিক আছে, এটা সমস্ত শিল্পী এটার জন্যই গান বাজনা করছে, অরিজিনাল গান বাজনা যারা সিঙ্গার সংরাইটার হয় তাদের এটাই জীবনের চাহিদা থাকে, এটাই প্রাপ্তি। আমি প্রাপ্তির মানে বিভিন্ন রকম ভাবে আমি এটা স্বাদ পেয়েছি, এটা আমি খুব মানে আর কি এটার জন্য আমি আমার শ্রোতা বন্ধুদের কাছে ভীষণ ভাবেই কৃতজ্ঞ। এবং আর একটা বিষয়, সেটা হচ্ছে আমি কোনো মঞ্চে গান গাইতে যাচ্ছি,
সেই মঞ্চে আমার গান, সেই অঞ্চলের কিছু তরুণ বা তরুণী, নতুন প্রজন্মের ছেলে মেয়ে আমার গান তুলে তারা নিজেরা সেই মঞ্চে পারফর্ম করছে, এটা দেখার সৌভাগ্য হয়েছে আমার। এটা একটা বিরাট বড় পাওনা আমার কাছে। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার, দারুণ। অঞ্জন দত্তর কোন যে মঞ্চে আমি গান গাইবো সেখানে আমার আগে আমার গান কেউ কভার করছে, এই সময়কার ছেলে মেয়ে, এটা আমার কাছে বিশাল ব্যাপার। তার কারণ আমি আবার বলছি সৌম্য, আমি কিন্তু এই সময়ের শিল্প, এই সময়ের ছেলে মেয়ে, এই বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিই। দারুণ। এটা কিন্তু রেভলিউশনের ভাষা, মানে বদল, একটা সময় একটা স্টেজ ফেলে রেখে নতুন কিছুকে প্রশ্রয় দেওয়া, তাদেরকে বেড়ে উঠতে সহযোগিতা করা। এবং মিউজিকের মাধ্যমে মিউজিক্যাল রেভলিউশন বলতে আমরা যা দেখেছি একটা সময়, লেনন, ডিলান, তারপর বব মার্লে, আমরা কিন্তু দেখেছি এইটাই হয়েছে। প্রত্যেকে চেয়েছে যে এইটা আমার ভাষা, এইটা আমার সময়, আমি আমার কথাটা এই মাধ্যমে এইভাবেই বলবো। আজকের যদি কোনো একজন শিল্পী মনে করে যে আমি আমার কথাটা মানে আর কি সুধীন দাশগুপ্তের মতো করে বলবো বা মদন মোহনের মতো করে বলবো, সেইটার সাথে কিন্তু মানে আর কি শ্রোতাদের পছন্দ, তার মধ্যে একটা অসামঞ্জস্যপূর্ণ বিষয় থাকবে। হয়তো কিছু সংখ্যক শ্রোতাকে টানা যাবে বা শুনবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বা বর্তমান সেই শিল্পের মধ্যে তো এই সময়টা ধরা হলো না কোথাও। এক্স্যাক্টলি, এই সময়টা থাকবে না। সেই সময় শিল্পীরা তো নিজেদের সময়টাকে ধরে গেছে তাদের কাজকর্মের মাধ্যমে। আমরাও যদি সেই সময়টা নিয়ে পড়ে থাকি তাহলে কি করে? খুব দামি কথা। এইটাই মানুষ বোঝেন না। সবাই ভাবে যে এইরকম ভাবে সুর বা এইভাবে এগিয়ে গেলেই বোধহয় ভালো হয়, কিন্তু সময়টা বদল হলো না। সেই মানে আমরা 2021 দাঁড়িয়েও যদি আবারও সেই 1987 গান শুনি, সেটা তো কোথাও আর বদল হলো না, বা ওই সময়টাকে ধরা হলো না। খুব ভালো বলে হলো না। আর আমি যদি এই সময়কার শিল্পী হিসেবে নিজের সময়কার মিউজিকটা করে মানুষকে আন্দোলিত করতে না পারি, তাহলে আমি এই সময়ের শিল্পী হিসেবে ব্যর্থ বলতে হবে। একদম একদম। আমি গান লিখবো, আমি গান সুর করবো, রেকর্ড করবো, গাইবো, চারিদিকে আমার গান বাজবে, আর লোকে বলবে আহারে ওই গানটা কি সুন্দর ছিল বলে একটা 30 বছরের পুরোনো গানের কথা আলোচনা হবে শুধু। অসহ্য না, এটা তাহলে বলতে হবে শিল্পীর ব্যর্থতা। তার কারণ আমি তার মানে তৈরি করতে পারিনি এমন কিছু যার জন্য মানুষ আমারটার কথা বলছে না, এখনো পুরোনোটা নিয়ে আছে। তবে এটা একটা কালেকটিভ এফর্ট। এই সময়কার আমি মনে করি আমাদের সময়কার মিউজিশিয়ানরা মারাত্মক ভালো কাজ করছে, মারাত্মক ডেডিকেশন নিয়ে কাজ করছে। তাদের মানে আর কি কোনো রকম ফিনান্সিয়াল ব্যারিয়ার থেকে শুরু করে কোনো কিছুকে তারা মানছে না। তারা খুব সামান্য স্তর থেকে উঠে এসে যেভাবে তাদের স্ফুরণ ঘটছে, তাদের প্রতিভা স্ফুরণ ঘটছে, আমি এই সময়কার শিল্পীদের নিয়ে মারাত্মক আশাবাদী। এটা আমার প্রশ্ন ছিল, তুমি সেটা নিজেই উত্তর দিয়েছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই আশাবাদিতা টুকু নিয়েই আমাদেরকে সত্যি আরো আগ্রহ প্রকাশ করতে হবে এই জায়গাগুলোতে, তাই নয়? এটাই। এবং এই সময় মানে এই সময়কার চ্যানেল, মিডিয়া সবারই উচিত হচ্ছে এই সময়কার শিল্পে ফোকাস করা। আচ্ছা, এই সময়কার শিল্পে মানে আর কি আমার বক্তব্য, এই সময়কার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ফোকাস করছি, এই সময়কার শিক্ষানীতিতে ফোকাস করছো, এই সময়কার রাজনীতিতে ফোকাস করছে, তাহলে এই সময়কার উপন্যাস, গল্প, কবিতা, গানে ফোকাস কেন হবে না? অমলকান্তি কিন্তু রোদ্দুর হতে চেয়েছিল, তার সাথে সাথে হয়তো যদি তাকে আজকের এই আড্ডায় পেতাম, অমলকান্তি বলতেন হয়তো একটু রোদ্দুর, একটু বৃষ্টি, অথবা একটু বন্ধুতা, আরো এক কদম একসাথে থাকা, এইটা হয়তো আমাদের খুব প্রয়োজন। এখন আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এর আগের বার ছিলেন গৌতম ঘোষাল, আজ আমাদের সঙ্গে সৌমিক দাস, তারও আগে ছিলেন দেবাশিস সেন শর্মা। এরকম একটু একটু করে আমাদের আড্ডা বাড়ছে, আরও বাড়বে। আরও নতুন মুখ বা সেই সমস্ত প্রিয় মানুষগুলো, তারাও হয়তো আমাদের সঙ্গে এসে আড্ডার কোলাজ মুখরিত করবেন এই সন্ধেবেলার সফরটুকু। গল্পবাবু কেমন লাগছে আমাদের জানান প্লিজ, আমাদেরকে মতামত দিন, এটা খুব প্রয়োজনীয়। আমরা তাহলে আরো একটু এগিয়ে যেতে পারবো, আরো নতুন কিছু করার সাহস রাখবো। সৌম্য সুজনের সঙ্গে টেলিফোনিকে কান রাখতে ভুলবেন না, প্রতি রবিবার ঠিক রাত 10টায়। আর এমনই সব আড্ডা, মন ভালো রাখার আড্ডায় আপনি সঙ্গে না থাকলে চলে। তাই মন ভালো রাখুন, গান শুনুন, কানে থাকুক ভালো সময়, আর থাকুক গল্পবাবু। শুভরাত্রি বন্ধুরা, আরও একবার আগামী রোববার কথা হচ্ছে, সঙ্গে থাকুন গল্পবাবুর এই রাত্রিকালীন আড্ডায়। আর মাঝে মাঝে গান আপডেট হয়, সেই গানগুলো শুনতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। টেলিফোনিককে ভালোবাসুন।